প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমি মোহাম্মদ ফিরোজ মজলিস। আজ তোমাদের হিসাব বিজ্ঞানের প্রথম বছরের একটি ক্লাস নিব। বিশ্বজুড়ে করোনা ভাইরাসের মহামারীর ভিতর আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন। এই জন্য মহান আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া। আজকে তোমাদের সাথে অনলাইন ক্লাসে যুক্ত হতে পেরে আমি খুবই আনন্দিত। গত ক্লাসে শুভেচ্ছা বক্তব্য সহ তোমাদের সিলেবাসের মান বন্টন নিয়ে আলোচনা করেছিলাম। আজকে তোমাদের সাথে হিসাব বিজ্ঞান বিষয়ের অতি গুরুত্বপূর্ণ একটি টপিকস লেনদেনের অর্থ ও সংজ্ঞা নিয়ে আলোচনা করব। লেনদেন নিয়ে আলোচনা করতে গেলে তোমাদের ঘটনা সম্পর্কে একটু ধারণা থাকা দরকার। ঘটনা কি? সাধারণত কোনো কিছু সংঘটিত হওয়াকেই ঘটনা বলে। মানুষের প্রাত্যহিক জীবনে প্রতিনিয়ত অসংখ্য ঘটনা সংঘটিত হইতেছে। এই সকল ঘটনা মানুষের ব্যক্তিগত, সামাজিক, অর্থনৈতিক ইত্যাদি ক্ষেত্রে পরিব্যাপ্ত। মনে করো, ঘুম থেকে উঠে শুনতে পেলে তোমাদের পাশের বাড়ি চুরি হয়েছে, কবিরের 500 টাকা হারিয়ে গেছে। এই দুটা বিচ্ছিন্ন ঘটনা। এই সকল ঘটনায় মানুষের জীবনের সব সময় ঘটতে থাকে। ঘটনা সাধারণত দুই প্রকার। একটি হচ্ছে আর্থিক ঘটনা, আর একটি অনার্থিক ঘটনা। অনার্থিক ঘটনা যে সকল ঘটনা অর্থের সাথে সম্পৃক্ত নয়, সেইগুলিকে আমরা অনার্থিক ঘটনা বলবো। যা অর্থ দিয়ে পরিমাপ করা যায় না, সেই সকল ঘটনাকে আমরা অনার্থিক ঘটনা বলবো। যেমন একটা উদাহরণ দিলে তোমরা আরো পরিষ্কার হবে, যে মিস্টার কবিরের বড় ছেলের বিবাহের দিন ধার্য হয়ে আছে। মিস্টার কবিরের মেয়ে গত বছর এসএসসি পরীক্ষায় গোল্ডেন A+ পেয়েছে। এটা কিন্তু এর সাথে কোনো অর্থ সম্পৃক্ত নয়, তাই এইটা একটি ঘটনা, এর সাথে কোনো অর্থের সম্পৃক্ততা নেই। দ্বিতীয়ত, আর্থিক ঘটনা, মানিটারি ইভেন্ট। এই আর্থিক ঘটনাকে আমরা কি বলবো? যে সকল ঘটনা অর্থ দিয়ে পরিমাপ করা যায়, অর্থাৎ যে সকল ঘটনার সাথে অর্থ সম্পৃক্ত থাকে, সেইগুলিকে আমরা আর্থিক ঘটনা বলবো। যেমন কবিরের বড় ছেলের বিবাহ উপলক্ষে তিনি কারবারের ক্যাশ বাক্স থেকে 1000 টাকা উত্তোলন করেছেন। এটা একটি আর্থিক ঘটনা। যেহেতু তিনি কারবারের ক্যাশ বাক্স থেকে উত্তোলন করেছেন বিবাহ উপলক্ষে, সেই কারণে একটি আর্থিক ঘটনা। লেনদেন শব্দটির আবিধানিক অর্থ হলো গ্রহণ ও প্রদান বা আদান প্রদান। কারণ অর্থের মূল্যে যত কার্য সম্পাদিত হয়, উহার দুটি দিক থাকে, যথা লেন গ্রহণ, দেন বা প্রদান। এইরূপ প্রতিটি লেনদেনের দুটি পক্ষ বিদ্যমান। এক পক্ষ সুবিধা গ্রহণ করে, অপর পক্ষ সুবিধা প্রদান করে। এই দুই পক্ষের সমন্বয়ে লেনদেন সংগঠিত হয়। যেমন রহিম করিমকে 500 টাকা দিল। এখানে রহিম দাতা, করিম গ্রহীতা। এইভাবে প্রত্যেকটা লেনদেনেরই দুইটা পক্ষ থাকে, একটা পক্ষ দাতা এবং একটা পক্ষ গ্রহীতা। অর্থাৎ
এক পক্ষ সুবিধা গ্রহণ করে আর এক পক্ষ সুবিধা প্রদান করে। লেনদেনের দুই একটি সংজ্ঞা আমরা দিতে পারি। অর্থের মাপকাঠিতে পরিমাপ করা যায় এইরূপ দ্রব্য বা সেবার আদান প্রদানের দ্বারা কোনো প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন ঘটলে এই প্রকার আদান প্রদানকে লেনদেন বলে। দ্বিতীয়ত, যে সকল ঘটনার ফলে কারবারের সম্পত্তি, দায় ও মালিকানা সত্ত্বের পরিবর্তন ঘটে তাহাকে আর্থিক লেনদেন বলে। লেনদেন শব্দটির অর্থই হলো আর্থিক অবস্থার পরিবর্তন। অর্থাৎ আমরা লেনদেন হতে হলে প্রথমেই ঘটনা ঘটতে হবে, তারপরে আমরা সেই ঘটনা লেনদেনের কোন কোন বৈশিষ্ট্য ওই ঘটনার মধ্যে বিদ্যমান আছে আমরা সেই বৈশিষ্ট্য দিয়ে ওই ঘটনা লেনদেন কিনা সেটা আমরা যাচাই করব। তাহলে আমরা বলতে পারি যে সকল লেনদেনই ঘটনা, কিন্তু সকল ঘটনাই লেনদেন নয়। আমরা এখন লেনদেনের কিছু বৈশিষ্ট্য নিয়ে আমরা কথা বলবো। প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন, অর্থাৎ যে সকল ঘটনায় প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন ঘটে সেই সকল ঘটনাকে আমরা লেনদেন বলবো। যেমন 500 টাকার আসবাবপত্র ক্রয় করা হলো, এই 500 টাকার আসবাবপত্র ক্রয় করা হলো, এখানে আমরা যদি আসবাবপত্র কারবারে আসলো এবং নগদ টাকা কারবার থেকে চলে গেল, তাহলে এখানেও কিন্তু দুইটা পক্ষ, অর্থাৎ আসবাবপত্রটা আমার কারবারে আসলো এবং নগদ অর্থ আমার কারবার থেকে চলে গেল। দ্বিতীয় বৈশিষ্ট্য, অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য। এইটা লেনদেনের বৈশিষ্ট্যের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বৈশিষ্ট্য। অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য, অর্থাৎ অর্থ দিয়ে পরিমাপ করা যায় সেই সকল ঘটনাকে আমরা লেনদেন বলবো। যেমন করিম 500 টাকার মাল ক্রয় করলো, এই 500 টাকার মাল ক্রয় করলো, এটা আমরা একটি আর্থিক বা এর সাথে অর্থের সম্পৃক্ততা রয়েছে, এই কারণে আমরা এটাকে লেনদেন বলবো। পক্ষান্তরে গুদাম থেকে 500 টাকার মাল নষ্ট হয়ে গেল, একই সাথে মিস্টার কবিরের বড় ছেলে যিনি একমাত্র তার ব্যবসা পরিচালনা করেন তিনি সড়ক দুর্ঘটনায় মারা গেলেন। এই মারা যাওয়াটা অনেক বেদনাদায়ক, মর্মান্তিক এবং ব্যবসায়ের জন্য অনেক বড় রকমের ক্ষতি, কিন্তু তারপরেও এটাকে আমরা লেনদেন বলবো না। কারণ একটা মানুষের মৃত্যুজনিত যে লোকসান, একটা মৃত্যুজনিত যে ক্ষতি, এই ক্ষতিটা আমরা টাকা দিয়ে পরিমাপ করতে পারি না, সেই কারণে এটা লেনদেনের মধ্যে আসবে না। অর্থাৎ যতই মর্মান্তিক বেদনাদায়ক ঘটনা হোক না কেন, এটাকে আমরা লেনদেন বলবো না। এই কারণেই যেহেতু এর মধ্যে অর্থ দিয়ে এই মৃত্যুজনিত লোকসান পরিমাপ করা যায় না, সেই কারণে এইটা আমরা লেনদেন বলবো না। দ্বিতীয়ত, দ্বৈত সত্তা। দ্বৈত সত্তা বলিতে আমরা কি বুঝি? অর্থাৎ একটা লেনদেনের আরেকটি বৈশিষ্ট্য, প্রত্যেকটি ঘটনায় দুইটি পক্ষ, অর্থাৎ একটি পক্ষ সুবিধা গ্রহণ করে আর একটা পক্ষ সুবিধা প্রদান করে। মিস্টার করিম রহিমকে 500 টাকা দিল, তাহলে এখানে কে দিল? করিম দিল, করিম দাতা, এবং রহিমকে দিল
রহিম গ্রহীতা। তাহলে এখানে আমরা ডেবিট ক্রেডিট বিশ্লেষণ করলে করিম দাতা, করিম ডেবিট এবং রহিম ক্রেডিট সে গ্রহণ করলো। প্রত্যেকটা লেনদেনের মধ্যেই আমরা এই দ্বৈত সত্তা খুঁজে পাই। অর্থাৎ লেনদেন হতে হলে তার অবশ্যই দুইটা পক্ষ থাকতে হবে। দুইটা পক্ষ না থাকলে আমরা সেটাকে লেনদেন বলবো না। তৃতীয়ত, স্বয়ংসম্পূর্ণ ও স্বাতন্ত্রতা। অর্থাৎ কোনো লেনদেন হতে হলে স্বয়ংসম্পূর্ণ ও স্বাতন্ত্র হতে হবে। ধরো একই দিনে দুইটি ঘটনা, যে মিস্টার করিম 500 টাকার মাল ক্রয় করলেন এবং তিনি বললেন যে 1 মাস পরে আমি এই টাকা পরিশোধ করে দেব। তাহলে একই দিনে দুইটা ঘটনা, 500 টাকার মাল ক্রয় করলো এবং 1 মাস পরে ওই টাকা দিতে চাইল। তাহলে এখানে দুইটা ঘটনায় কিন্তু আমাদের লিপিবদ্ধ করতে হবে। অর্থাৎ 1 মাস পরে টাকা দিবে, 1 মাস পরে টাকা পরিশোধ করবে, এইটা কিন্তু হিসাব বিজ্ঞানের দৃষ্টিতে প্রত্যেকটা লেনদেন স্বয়ংক্রিয়ভাবে স্বতন্ত্রভাবে লিপিবদ্ধ করতে হবে। অর্থাৎ তোমার যখন সে ক্রয় করেছে, বাকিতে ক্রয় করেছে, সেই সময় আমরা একটা লেনদেন লিপিবদ্ধ করব। আবার 1 মাস পরে টাকা পরিশোধ করবে, সেইটাও আমরা আবার পরবর্তীতে সেইটাও লিপিবদ্ধ করব। আজকে তোমাদের সাথে এই পর্যন্তই আমার ক্লাস, সংক্ষিপ্ত ক্লাস। তোমরা হিসাব বিজ্ঞান রিলেটেড কোনো বিষয়ের যদি প্রশ্ন থাকে তোমরা করতে পারো। আমি পরবর্তী ক্লাসে তোমাদেরকে সেগুলি উত্তর দেওয়ার চেষ্টা করব। তোমরা সবাই ভালো থাকো। আজকের মতো আমার ক্লাস এই পর্যন্তই। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার ক্লাস শেষ করছি। সেই পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনায় আমি তোমাদের ফিরোজ স্যার, হিসাব বিজ্ঞান বিভাগ, মাছপাড়া ডিগ্রি কলেজ।